আসসালামু আলাইকুম। আইটিএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ফেব্রুয়ারির গান কবিতাটি সম্পর্কিত আলোচনা করব। গত ক্লাসে আমরা এই কবিতার শব্দার্থ, মূল ভাব, কবিতাটি আবৃত্তি কাজগুলো করেছিলাম। এখন আমরা কাজ করব এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে। বাকি অংশ কী ছিল? বাকি অংশে ছিল কিছু শূন্যস্থান পূরণ, প্রশ্ন, কবি পরিচিতি, সঠিক উত্তরে টিক চিহ্নদান। এই কাজগুলো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লেখক পরিচিতি বা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। আমরা একটি কবিতা জেনেছি, কবিতাটির নাম ছিল ফেব্রুয়ারির গান। আর এই ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন লুৎফর রহমান রিটন। কবি লুৎফর রহমান রিটন। লুৎফর রহমান রিটন, তার সম্পর্কে আমরা এখন জানব। তিনি যে কবিতাটি লিখেছেন তার নাম, তিনি কখন কবিতা লিখছেন, এই যাবতীয় তথ্যগুলো এখানে আছে কিনা দেখে নিই। তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন, তার সাহিত্য কর্মগুলো কী কী ছিল, সে কী কী পদক পুরস্কার পেয়েছিল, এই তথ্যগুলো এখন আমরা জানব। তো আমরা সম্পূর্ণ লেখক পরিচিতি অংশটাকে কয়েকটি অংশে বিভক্ত করে সংক্ষিপ্ত করে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কবির পরিচিতি। আমরা যে কবির পরিচিতি সম্পর্কিত জানলাম, সে আমাদের বইয়ে কোন কবিতাটি লিখছে? ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গান কবিতাটি পাঠের মাধ্যমে আমরা এই কবি সম্পর্কেও কিছু তথ্য জানতে পারলাম, যে কবিতাটি লিখেছেন লুৎফর রহমান রিটন। তাহলে এই কবিতার কবির নামকে লুৎফর রহমান রিটন। লুৎফর রহমান রিটন কত সালে জন্মগ্রহণ করেছিল? কবি লুৎফর রহমান রিটন 1 এপ্রিল 1961 সালে জন্মগ্রহণ করেন। আর তিনি কোথায় জন্মগ্রহণ করেছিল? তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেছিল। আর তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ সম্পর্কে এখন জানব। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অনেকগুলো বই ছিল, যেমন গল্প, কবিতা। তার সাহিত্যকর্মে কতগুলো দিকে ছিল। তিনি ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প, উপন্যাসও লিখেছেন। কিন্তু আমরা পাঠের মাধ্যমে সেই বিষয়গুলো এখন জানতে পারিনি। আমরা জেনেছি যে তিনি কিছু শিশুতোষ গ্রন্থ লিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ, বিয়ের নিমন্ত্রণে, বাচ্চা হাতির কাণ্ড কারখানা। এই বইগুলো তিনি লিখেছিলেন। আর এই বইগুলো কিন্তু শিশুদের উদ্দেশ্যে লিখেছিলেন। শিশুদের উদ্দেশ্যে, শিশুদের পঠিত বইগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। তো এই শিশুতোষ গ্রন্থগুলো শিশুদের জন্য তিনি তৈরি করেছিলেন, যা ছিল অনবদ্য রচনা। আর এই রচনার মাধ্যমে তিনি আমাদের পাঠক মহলে অনেক পরিচিতি এবং সম্মান লাভ করেন। আর তিনি কিন্তু টেলিভিশনের উপস্থাপক হিসেবেও একজন খ্যাতিমান উপস্থাপক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আমরা শিশুতোষ গ্রন্থগুলো সম্পর্কে জানতে পেরেছি। আর তিনি কিন্তু একটি পুরস্কার পেয়েছিলেন, সেই পুরস্কারটি সম্পর্কে এখন আমরা জানব। তিনি পদক ও পুরস্কার হিসেবে 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এটি ছিল তার জন্য একটি বিশাল অর্জন, কিংবা প্রত্যেকটা লেখকের জন্য এই বাংলা একাডেমি পুরস্কারটি একটি গুরুত্বপূর্ণ অন্যতম অর্জন। তো আমরা এখন জানলাম কবি লুৎফর রহমান রিটন সম্পর্কে। তিনি কোথায়, কবে জন্মগ্রহণ করেছিলেন, তার লেখা বইগুলো, তিনি কি পদক পুরস্কারে ভূষিত হয়েছিলেন, তার সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব এই পাঠের শব্দার্থগুলো নিয়ে। কিছু শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানগুলো নিয়ে। এখন আমরা শূন্যস্থানগুলো নিয়ে কাজ করার জন্য পৃষ্ঠা নম্বর 32-এ চলে যাই। পৃষ্ঠা নম্বর 32-এ আছে যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
এইখানে উপরে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, দেখো কমলা রঙের একটি বক্স আছে, সেই বক্সে কয়টা শব্দ দেওয়া আছে? 1 2 3 4 5 6, 6টা শব্দ দেওয়া আছে, আর নিচে 6টি শূন্য স্থান দেওয়া আছে। সেই শূন্য স্থানে উপযুক্ত শব্দগুলো বসিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকটা শূন্য স্থান পড়তে হবে এবং শব্দগুলো পড়তে হবে। আমরা ক নাম্বার অপশনে চলে যাই। এখানে আছে বাংলার সৌন্দর্যে আমি বাংলার সৌন্দর্য দেখে আমি ধ্যাস। তাহলে কি হয়? সুন্দর কোনো কিছু দেখে সাধারণত আমরা অভিভূত বিমোহিত হয়ে থাকি। তাহলে এখানকার সঠিক অপশন কি হবে? বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন আমরা খ নাম্বার অপশনে চলে যাই। খ নাম্বার অপশনে কি আছে? গ্রীষ্মকালে ফলের ঢ্যাস দেখা যায়। এখানে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে অন্যতম শব্দগুলো দেখতে পাচ্ছি যে সমুদ্র দেখা যায়, মুগ্ধ দেখা যায়, মুগ্ধ তো এর আগে চলে গেল, পাহাড়, প্রতিধ্বনি, বন ভোলানো, স্রোতস্বিনী। এর মধ্যে গ্রীষ্মকালে ফলের বাহার, ফলের শোভা, নানান রকম ফলের একটি সম্ভার দেখতে পাই। এটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাই। যেমন গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠাল এরকম অনেকগুলো ফলে আমরা পেয়ে থাকি, তাই একে মধুমাস বলা হয়। তাহলে গ্রীষ্মকালে ফলের কি দেখা যায়? বাহার দেখা যায়। ক নাম্বার প্রশ্নে আমরা পেলাম যে এখানে ছিল ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর মুগ্ধ। খ নাম্বারে কি পেলাম? বাহার। এখন আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। 7 ধ্যাস 13 নদী পার হওয়া 4টিখানি ব্যাপার না। 4টিখানি মানে হচ্ছে সহজ। তো 7 ধ্যাস এর সাথে কি মিলে? 7 সমুদ্র 13 নদী শব্দটার সাথে আমরা অনেক পরিচিত। 7 সমুদ্র 13 নদী পার হওয়া 4টিখানি বা সহজ কোনো ব্যাপার না। তাহলে এখানে কি হবে? গ নাম্বার অপশনের সঠিক উত্তর হচ্ছে 7 সমুদ্র। গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা পেলাম যে 7 সমুদ্র 13 নদী পার হওয়া আমাদের কোনো সঠিক 4টিখানি ব্যাপার না, তাই এখানে সঠিক উত্তর 7 সমুদ্র। এরপরে ঘ নাম্বার অপশনে কি আছে একটু দেখে নেওয়া যাক। ঘ নাম্বার অপশনে আছে ধ্যাস ভেসে চলেছে পালতোলা নৌকা। নৌকা সাধারণত নদীতে দেখা যায়। তাহলে এখানে কি হতে পারে? স্রোতস্বিনীতে দেখা যাচ্ছে পালতোলা নৌকা। স্রোতস্বিনী কিন্তু নদী, নদীর অপর আরেকটি নাম হচ্ছে স্রোতস্বিনী। তাহলে স্রোতস্বিনীতে ভেসে চলছে পালতোলা নৌকা। কথাটি বলা কি অযৌক্তিক হবে? না। তাহলে ঘ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর স্রোতস্বিনীতে। স্রোতস্বিনীতে স্রোতস্বিনীতে ভেসে চলছে পালতোলা নৌকা। আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর পেলাম। এখন চলে যাই ও নাম্বার প্রশ্নে কি আছে। ও নাম্বার প্রশ্নে আছে রংধনুর ঢ্যাস রঙে আকাশ রঙিন হয়েছে। ঢ্যাস রং বলতে কি বোঝাতে চেয়েছে বা এখানে কোন শব্দটি আসছে? আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্র চলে গেছে, মুগ্ধ চলে গেছে, বাহার চলে গেছে, স্রোতস্বিনী চলে গেছে। আমাদের এখানে দুইটি শব্দ আছে, একটি হচ্ছে প্রতিধ্বনি আর একটি হচ্ছে মন ভোলানো। তাহলে এর মধ্যে কোনটি সঠিক উত্তর? রংধনুর প্রতিধ্বনি। রংধনু কি শব্দ করে? নো। তাহলে সঠিক উত্তর রংধনুর মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে। রংধনুর যে 7টি রং আমাদের সকলকে একটি উদাস একটি প্রকৃতির জন্ম দেয়। যেমন আমরা যখন দেখি যে আকাশে 7টি রং ভেসে উঠছে, তখন আমাদের মনটা স্বাভাবিকভাবে কেমন যেন রঙের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন আর আমাদের অন্য কিছু মনে থাকে না, তখন এই মন ভোলানো রংটি আমাদের চোখে ভাসতে থাকে। তাহলে এখানে সঠিক অপশন কি হবে? রংধনুর 7টি রঙে রংধনুর মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে। এখানে গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর মন ভোলানো। এখন আমাদের একটি প্রশ্নই বাকি আছে, 4 নাম্বার প্রশ্ন।
নম্বর প্রশ্নে আছে সকল মানুষের কণ্ঠে একই ঢ্যাস। সকল মানুষের কণ্ঠে একই ঢ্যাস, তার মানে কণ্ঠ স্বরের একটি কথা আছে, ধ্বনির সাথে মিল আছে কিন্তু কণ্ঠ শব্দটি, তাই না? কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা যে কোনো ধ্বনি বাতাসের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসাটাই হচ্ছে প্রতিধ্বনি। তাহলে সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি, সকল মানুষ যে কথাটি বলে আসে সেই কথাটাই কি বাতাসে ধ্বনিত হয় বা প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিধ্বনি, সরি ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের মধ্যে আমাদের শেষ হলো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করার কাজটি। তো এখন আমরা করব প্রশ্নগুলোর উত্তর জেনে নেই এবং লিখি এই কাজটি। তাই প্রত্যেকে আমরা খাতা নিয়ে প্রস্তুত থাকি এবং এই পাঠটি মনোযোগ সহকারে শুনি। 4 নম্বর প্রশ্নের জন্য আমাদের কবিতাটি আবার একটু আবৃত্তি করি। তোমরা অ্যাটেন্টিভলি এই কবিতাটি আবার একটু শোনো, মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি। আমাদের কবিতাটি ছিল ফেব্রুয়ারির গান, লিখেছেন লুৎফর রহমান রিটন। কবিতাটি আবার পাঠের জন্য আমরা চলে যাচ্ছি কবিতা অংশে। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ঝরায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নয় নৈক পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই যে কবিতাটি আবৃত্তি করলাম, এই কবিতাটি আমরা পুনরায় দেখার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো সম্পর্কিত একটি ধারণা নেয়া। তো কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলা হয়েছে আমরা কবিতায় চলে গেলে আমরা দেখতে পাচ্ছি। কবি প্রথমেই বলেছে পাখির সুরের কথা, এরপরে বলেছে নদী সমুদ্রের সুর, এরপরে বলেছে পাহাড়ের সুর, এরপর বলছে গাছের সুর, এরপর বলছে মায়ের মুখের যে মধুর সুর। তাহলে কয়টা সুরের কথা বলছে? 5টি সুরের কথা বলেছে। গাছের সুর, পাখির সুর, নদী সমুদ্রের সুর, পাহাড়ের সুর আর মায়ের মুখের মধুর ভাষার সুর। তাহলে কবি এই কবিতায় কয় ধরনের সুরের কথা বলেছে? 5 ধরনের সুরের কথা বলা হয়েছে। এখন খ নম্বর প্রশ্নে আমরা চলে যাই। খ নম্বর প্রশ্নে কি চেয়েছে? খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাতা আর স্বর্ণলতা কিসের সুরে মুগ্ধ হয়েছে। পাতা আর স্বর্ণলতা কিসের সুরে মুগ্ধ হয়েছে আমরা কবিতাংশে আবার চলে যাই। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা। তাহলে পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হয়েছে? পাতা আর স্বর্ণলতা মুগ্ধ হয়েছে গাছের গানে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এখন আমরা জানবো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি আছে? প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে। কবিতাংশে ফিরে গেলে কিন্তু আমরা প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাই। কবিতাংশটিতে ছিল ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। এখানে কিন্তু এই প্রশ্নের উত্তর রয়েছে প্রজাপতি ফুলের সাথে ছন্দ ও সুরের মিল ঘটিয়ে ছন্দ ও সুরের সাথে কথা বলে। ঘ নম্বর প্রশ্নে আছে আমরা কোন ভাষাতে মনের কথা বলি। আমরা জানি যে প্রত্যেকটা মানুষই তার মাতৃভাষায় কথা বলে। আর আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। আর আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে কথা বলি। তাহলে সঠিক উত্তর কি? আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে
কথা বলি। 1 নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি? আমরা জানি আমাদের মাতৃভাষা বাংলার জন্য অনেক শহীদ হয়েছেন, অনেক মায়ের ছেলে শহীদ হয়েছিলেন, আর এই শহীদ ছেলেরা তাদের জীবনের বিনিময়ে দান করে গেছেন আমাদের মাতৃভাষা বাংলাকে। তাহলে শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি? শহীদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলাকে। তাহলে আমরা এই প্রশ্নটির মাধ্যমে জানতে পারলাম সকল প্রশ্ন, 4 নংয়ের যে প্রশ্নগুলো ছিল সকল প্রশ্ন উত্তর জানা এখানে শেষ হলো। এখন আমরা আলোচনা করব 5 নংয়ের সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এই অংশটি। সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এই অংশটির জন্য তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। এই জন্য আমাদের কাজ করতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে সেটা একটু দেখে নেই। প্রথম প্রশ্নটা পড়ার পরে আমরা প্রত্যেকটা অপশন বুঝে নেব। এমসিকিউ বা সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়া বা বহু নির্বাচনী প্রশ্নে আমাদের দুইটা কাজ হচ্ছে, একটা প্রশ্নটি পড়া এবং অন্য যে অপশনগুলো রয়েছে 4টি অপশন থাকছে, এই 4টি অপশন নিয়ে আলোচনা করা। 4টি অপশন কি কি আছে দেখি। প্রথম প্রশ্নটা কি আছে? কতে আছে মনের কথা কিভাবে বলবো। কতে আছে মায়ের ভাষায়, কতে আছে বাবার ভাষায়, কতে আছে দাদার ভাষায়, আর ঘতে আছে মামার ভাষায়। আমরা ছোটবেলায় সকলে মায়ের কাছে বড় হই, তাই না? বাবা বিভিন্ন জায়গায় কাজে কর্মে ব্যস্ত থাকে, আর এছাড়াও মাতৃভাষা বলতে ওই ভাষাকেই বোঝানো হয় মা অথবা মায়ের পরিবর্তে একটি শিশু যার কাছে থেকে বড় হয় বা যিনি লালন পালন করে তাকে বড় করেন, যার কাছ থেকে সে ভাষা শিখেন, সেটি হচ্ছে মাতৃভাষা। আর আমরা বাঙালিরা সাধারণত মায়ের কাছ থেকে বড় হই এবং মায়ের ভাষাটাকেই শিখি, তাই আমাদের মাতৃভাষা মায়ের ভাষা। তো মনের কথা আমরা কার ভাষায় বলি? আমরা মায়ের ভাষাতে মনের কথা বলি। দাদা, বাবা, মামা এরা যে ভাষায় কথা বলে, সেটা যে ভাষায় হোক না কেন, আমরা মূলত মায়ের কাছ থেকে ভাষা শিখি, মায়ের ভাষায় কথা বলি। তাহলে সঠিক উত্তর কি? 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে মায়ের ভাষা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। পাখির গানে সবার প্রাণ কেমন হয়? পাখিরা যে সুন্দর কণ্ঠে গান গায়, সেই গানে আমরা সবাই মুগ্ধ হয়ে থাকি। আমরা মনোযোগ সহকারে সেই বিষয়টাকে উপলব্ধি করি, সেই গানগুলো শুনে থাকি। তাই এই বিষয়টা হচ্ছে মুগ্ধ হওয়া। আমরা কি পাখির গানে বিরক্ত হই? 1 নম্বর অপশন আছে বিরক্ত, তার মানে আমরা বিরক্ত হই না, এটি সঠিক উত্তর নয়। 2 নম্বর আছে মুগ্ধ, আমরা অবশ্যই পাখির গানে মুগ্ধ হই। আমরা এই গানটি শুনে আমরা খুব আনন্দ উপভোগ করি, তাই এই গান শুনে আমরা মুগ্ধ হই বা বিমোহিত অভিভূত হয়ে থাকি। এখানে আমরা 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর পেয়ে গেছি, তাই অপর অপশনগুলো আমরা দেখার প্রয়োজন নেই। তবুও আমরা অপর অপশনগুলো একটু দেখছি। রাগ, আমরা কি পাখির গান শুনে রাগ করতে পারি? পাখির গান কত সুন্দর, কত মিষ্টি, এই গান শুনে আমরা অবশ্যই মুগ্ধ হয়ে থাকি। খুশি, আমরা এই পাঠে দেখতে পেয়েছি যে খুশি হওয়া মানে কোনো কিছু একটা দেখে আনন্দিত অনুভব করা, কিন্তু মুগ্ধ হওয়া মানে আনন্দের সাথে উপভোগ করা, এটা হচ্ছে মুগ্ধ। আর পাখির গানটাকে আমরা আনন্দের সাথে উপভোগ করে থাকি, তাই 2 নম্বর অপশন হচ্ছে পাখির গান শুনে আমরা মুগ্ধ হই। 3 নম্বর প্রশ্নে কি আছে? নদীর অপর নাম কি? আমরা জেনেছি নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর, সমুদ্র। তো এখানে নদীর অপর নাম জানতে পারছি আমরা স্রোতস্বিনী। আমরা শব্দার্থের অংশ স্রোতস্বিনী শব্দের অর্থ পেয়েছিলাম নদী, তাহলে নদীর অপর নাম স্রোতস্বিনী। এখানে আরো কতগুলো অপশন আছে। 1 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি যে নদীর অপর নাম স্রোতস্বিনী, আর বাকি অপশনগুলো আছে পুকুর, সমুদ্র, খাল, এগুলো সঠিক উত্তর নয়, তাই এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। 3 নম্বর অপশনে কি পেলাম আমরা? স্রোতস্বিনী।
কে কথা বলে? ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। তোমাদের এই কবিতার একটি লাইন, এই লাইনটি কি তোমাদের মনে আছে? তাহলে এই প্রশ্নের উত্তর ব্যাপারে কি আমাদের কোনো কনফিউশন আছে? ছন্দ সুরে কার সাথে কথা বলে? ফুল প্রজাপতির সাথে কথা বলছে। তাহলে সঠিক উত্তর কোথায় আছে? 1 নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারের 1 নাম্বার অপশন প্রজাপতি। তাহলে আমাদের অপর অপশনগুলো দেখারও প্রয়োজন নাই, যেহেতু আমাদের কবিতার মধ্যে পেয়েছি যে ফুল প্রজাপতির সাথে ছন্দস্বরে কথা বলে। 5 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে? ফেব্রুয়ারি গান কাদের রক্তে লেখা? 1 নম্বর অপশন আছে ভাইয়ের, মামার, বাবার, মানুষের। যারা জীবন দিয়েছে তারা প্রত্যেকেই মানুষ, কিন্তু যারা জীবন দিয়েছিল মায়ের ভাষার জন্য তারা আমাদের ভাই। আর আমরা প্রত্যেকেই মায়ের ভাষায় কথা বলি, আর আমাদের এই মায়ের ভাষাকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তারা আমাদের ভাই। আর আমরা এই আমাদের ভাইয়ের রক্তে লেখা যে ভাষা বাংলা ভাষা, সেই ভাষাতেই কথা বলি। তাহলে ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা ছিল? ফেব্রুয়ারির গান আমরা এই কবিতাটি পাঠের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের ভাইয়ের রক্তে লেখা হয়েছিল আমাদের এই ফেব্রুয়ারির গান বা আমাদের মাতৃভাষা। আর এই ফেব্রুয়ারির গান কবিতাটিও বাংলায় লেখা, তার মানে এই আমার ভাইয়ের রক্তে লেখা এই কবিতা। 1 নম্বর প্রশ্নের মাধ্যমে আমাদের সঠিক উত্তরের টিক চিহ্ন দান অংশটি শেষ হলো। এখন আমরা আলোচনা করব আমাদের বোর্ড প্রশ্নে যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেই প্রশ্ন সম্পর্কিত আলোচনা। তো আমরা সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করি। বোর্ড প্রশ্নে কিভাবে কবিতা থেকে প্রশ্ন এসে থাকে। আমরা জানি যে প্রথমেই কবিতার কিছু অংশ লেখা থাকে, যেমন আমরা একটা অংশকে নিয়ে আসি, একটা কবিতা থেকে 6 থেকে 8 লাইন লেখা থাকে, যেমন মায়ের মুখের আমরা এখান থেকে কবিতার 8 লাইন তুলে নেই। যেমন শেষ যে 4টি অংশ, ফুল পাখি নই, নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, এখান থেকে আমরা 8 লাইন নেই। ফুল পাখি নই, নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, এরপরে যে 8টি লাইন আছে আমরা সেই 8টি লাইন এখানে অন্তর্ভুক্ত করলাম। সর্বশেষ লাইনে কি আছে? আমার ভাইয়ের রক্তে লেখা। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই কবিতাংশটি পাঠের পরবর্তী আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এজন্য উপরে লেখা থাকে যে কবিতাংশটি পড়ে কবিতাংশটি পড়ে 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 11 নং প্রশ্নে 4টি প্রশ্ন দেওয়া থাকে। তো 11 নং প্রশ্নে ক, খ, গ লিখে 3টি প্রশ্ন বা 4টি প্রশ্ন জানতে চাওয়া হতে পারে। সেই প্রশ্নগুলো কোন ধরনের থাকবে? প্রথম অংশটি থাকতে পারে যে এই কবিতাংশটুকুর কবিকে, এই কবিতাংশটুকু কে লিখেছেন, অথবা এই কবিতাংশটি কোন কবিতার অংশ, এটি কোন কবিতার অংশ, এই ধরনের প্রশ্ন করা হতে পারে। এরপর পরবর্তী প্রশ্ন থাকতে পারে যে এই কবিতাটির মূল ভাব লিখো। আর গ নম্বর প্রশ্নে থাকতে পারে যে
কবিতাংশ থেকে যে কোনো একটি প্রশ্ন, যেমন আমরা কোন ভাষাতে মনের কথা বলি, শহীদ ছিলেন গান হিসেবে আমরা কি পেয়েছি, এই জাতীয় অনেকগুলো প্রশ্নই থাকতে পারে। যে কোনোটি আমাদের উত্তর লিখতে হবে। আমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 11 নম্বর প্রশ্নে যে 3টি প্রশ্ন চাইবে, 3টি প্রশ্নের মোট মার্ক হচ্ছে 10। এই 10 মার্ক আমি 3টি প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে পেয়ে যাব। আর 1 নম্বর প্রশ্ন হতে পারে কবিতাংশটির কবি ও কবিতার নাম লিখো। 2 নম্বরে বলতে পারে যে কবিতাংশটির মূল ভাব লিখো বা কবিতাটির মূল ভাব লিখো। কবিতাংশের মূল ভাব লিখো। গণনার প্রশ্নে এই কবিতাংশ থেকে যে কোনো একটি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে, যেমন শহীদ ছেলের গান হিসেবে আমরা কি পেয়েছি, বাংলাকে কেন মায়ের ভাষা বলা হয়ে থাকে, আমরা কোন ভাষাতে মনের কথা বলি, এরকম অনেক প্রশ্ন থাকতে পারে। তো বোর্ড প্রশ্নে কবিতাংশ থেকে প্রশ্ন আসছে কিভাবে একটু লক্ষ্য করি। প্রশ্নে বলা থাকবে কবিতাংশটি পরে 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন এই 11 নম্বর প্রশ্নে কি চেয়েছে, সেজন্য এখানে কিছু কবিতাংশ দেওয়া থাকছে। কবিতাংশটি পাঠ করার পরে এখানে কবিতার নাম অথবা কবির নাম, কবির জন্ম তারিখ, কবির জন্মস্থানে জাতীয় বিভিন্ন প্রশ্ন করা থাকতে পারে। কবিতাংশটি থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন জানতে চাওয়া হতে পারে। আর খ নম্বর প্রশ্নে কি জানতে চাবে, খ নম্বর প্রশ্নে জানতে চাচ্ছে কবিতাংশটির মূল ভাব বা কবিতার মূল ভাব লিখো। আর ঘ নম্বর প্রশ্নে কবিতাংশটি থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন। আর প্রথমটা থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দ্বিতীয়টা সাধারণ সংক্ষিপ্ত প্রশ্ন। এর জন্য টোটাল মার্ক হচ্ছে 10। 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা 10 মার্ক পেয়ে যাচ্ছি, তাই কোনো অংশেই কিন্তু কম নয়। কবিতাংশটি 6 থেকে 8 লাইনের হতে পারে। আর এই কবিতাংশ কবিতার যে কোনো অংশ থেকে আসতে পারে। আমরা এই কবিতাটি ভালোভাবে পাঠ করব, কবিতার মূল ভাব, কবিতাংশগুলোর মূল ভাব জেনে নেব। আর আজকের পাঠের মাধ্যমে আমরা যতগুলো তথ্য জানতে পেরেছি, এগুলো অনুশীলনের মাধ্যমে চর্চা রাখবো। আমাদের প্রতিনিয়ত আমাদের এই মাতৃভাষার চেতনাকে জাগ্রত রাখবো। আমরা যেন দেশ ও মাতৃভাষাকে ভালোবেসে দেশের জন্য ভালো কিছু করতে পারি, দেশকে সমৃদ্ধ করতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। আর এই প্রত্যাশাই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আগামী ক্লাসের অভিবাদন জানাচ্ছি যে তোমরা অবশ্যই আগামী ক্লাসে আমাদের সাথে থাকবে, এই প্রত্যাশায়।